বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি এবং আমি আছি দেবাশিস রঞ্জন সরকার। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদানকে উৎসাহিত করা এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই সারা বিশ্বে প্রতি বছর 14 জুনকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আজকে আমরা রুনিয়া সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিই একটু। আমাদের সঙ্গে আছেন সকালে বাংলাদেশের অতিথি হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের কোঅর্ডিনেটর ডাক্তার মনিরুজ্জামান, এবং আমাদের সঙ্গে আছেন নাহিদ নিগার, যিনি কোয়ান্টাম ফাউন্ডেশনেই অর্ধ শতাধিক মানে হাফ সেঞ্চুরি করেছেন রক্ত দেওয়ার ক্ষেত্রে, এবং এ পর্যন্ত তিনি 70 বার রক্ত দিয়েছেন। তো এরকম একজন লিজেন্ডও আমাদের সাথে রয়েছেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করতে চাই। রুনিয়া, প্রথমেই জিজ্ঞেস করছি যে সকালটা আসলে কিভাবে শুরু করেন? নিগার, আপনাকে দিয়ে যদি শুরু করে। সকালটা আমার আসলে শুরুই হয়, আমি সকালে উঠি না, উঠতে পারি না। আজকে উঠেছি কারণ আমার ভীষণ ভালো লাগার একটা ব্যাপার, মানে রক্তদান আমার সবচেয়ে ভালো লাগার মনে হয়, ভালোবাসার একটা জায়গা। অবশ্যই, বিকজ আপনি খুবই ডেডিকেশনের সাথে এই জন্যই আমি আজকে এই প্রোগ্রামটা এসেছি, নাহলে অন্য কোনো হলে এত সকালে উঠতাম না। ডাক্তার মনিরুজ্জামান, আমি তো সকালে ফজরে উঠি, ফজরের নামাজ পড়ে একটা মেডিটেশন করি, আচ্ছা, দেন কিছু সময় যোগা করি, মর্নিং ওয়াক করি, এরপরে ফ্রেশ হয়ে গোসল করে নাস্তা করে অফিসে যাই আর কি। এটা অলমোস্ট প্রতিদিনের, কিছু ব্যত্যয় ঘটতে পারে জার্নিতে, অন্য প্রোগ্রাম থাকলে, এটা হচ্ছে অলমোস্ট রেগুলার আমার। কোয়ান্টাম ফাউন্ডেশন কি করে? আসলে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাজ মূলত দুই ধরনের। একটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, আত্ম উন্নয়নমূলক, আর একটা হচ্ছে সৃষ্টি সেবা। 1993 সাল থেকে আমাদের মূল সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স। 4 দিনের কোর্স করার পর আমরা বলি কোয়ান্টাম গ্র্যাজুয়েট হই আমরা, এবং এরপর দিনে 2 বেলা আমরা মেডিটেশন চর্চা করি। এটা হয় কি একজন মানুষকে রিল্যাক্স করে, আর একজন মানুষ যখন রিল্যাক্স হন তার মন তখন প্রশান্ত হয়, দেহ শিথিল হয়, তখন তিনি আসলে সব কাজ, যে কোনো কাজ মনোযোগের সঙ্গে করতে পারেন, মানে একটা স্থিরতা আসে মানুষের মনে। যে কোনো কাজের সাকসেস নির্ভর করে তিনি কতটা মনোযোগ এবং স্থিরতা নিয়ে কাজটা করতে পারছেন। তো আমরা যারা মেডিটেশন করছি 93 সাল থেকে, আমরা সবাই একত্রিত হয়ে ভাবলাম কিছু সৃষ্টি সেবা কাজ করতে হবে, এবং আমাদের অনেকগুলো 26 ধরনের সৃষ্টি সেবা কাজ আছে। এর মধ্যে সবচেয়ে বড় এবং চমৎকার একটি কার্যক্রম হচ্ছে আমাদের স্বেচ্ছা রক্তদান কার্যক্রম। মানে আপনারা রক্ত সংগ্রহ করেন এবং একই সঙ্গে রক্ত যাদের প্রয়োজন তাদেরকে, এটি একটি মানে খুব আনন্দের বিষয় যে 1996 সাল থেকে আমাদের ভলান্টারি ডোনার পুল ছিল, কিন্তু 2000 সালে আমরা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করি, এবং স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে যতগুলো স্টেপ আছে, মানে মূলত 5টা স্টেপ, যে একজন ডোনারকে মোটিভেশন করা, মোটিভেশন, দেন ব্লাড কালেকশন, দেন সেটা স্ক্রিনিং, স্টোরেজ অ্যান্ড দেন ডিস্ট্রিবিউশন আফটার ক্রস ম্যাচিং। পুরো কাজটা আমরা করি এই কারণে যে অনেক সময় বিশ্বাস করা যায় না যে কাজটা পুরোটা হবে কি না। তো আমরা নিশ্চিত যে আমরা যে ব্লাডটা দিচ্ছি WHO স্ট্যান্ডার্ড ব্লাডটা দিতে পারছি, এবং আপনি জেনে আনন্দিত হবেন যে এই পর্যন্ত আমরা 17 লক্ষেরও বেশি ইউনিট রক্ত সরবরাহ করতে পেরেছি। ধরুন একজন মানুষের রক্তের প্রয়োজন হলো, তিনি কিভাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তা পেতে পারেন? কোথায় যেতে হবে? জি, এটি যেটা একটা সময় ছিল যখন কোয়ান্টাম মানুষ চিনত না। প্রথমে যখন আমরা ব্লাড ব্যাংক ওপেন করলাম তখন অনেকেই বললো যে কোয়ান্টাম এটা আবার কারা, কিন্তু আজকে হসপিটাল থেকে ডক্টরাই বলে দেন যে আপনি কোয়ান্টামে গেলে, আগে যেমন বলতেন রেড ক্রিসেন্টে যান, অমুক জায়গায় যান, কিন্তু এখন আমরা গত কয়েক বছর আমরা প্রতি বছর 1 লক্ষ ব্যাগ ইউনিট রক্ত সরবরাহ করেছি প্রতি বছর, শুধু ঢাকাতে একটা ইউনিট থেকে। তো চিকিৎসকরা এখান থেকে হসপিটাল থেকে বলে দেন যে আপনার কোয়ান্টামে যান, লোকেশনটা দিয়ে দেন, সেখান থেকে হসপিটাল থেকে রিকুইজিশন পেপার দেওয়া হয়, আর রোগীর ব্লাড স্যাম্পল, ব্যাস। বাকিটা আমরা 1.5 ঘন্টা আমাদের প্রসেসিং সময় লাগে। নিশ্চয়ই কোনো অর্থ দিতে হয় না? একটি ব্যাপার হচ্ছে রক্তের কোনো মূল্য নেই, রক্তটা আমরা ডোনারের কাছ থেকে নিচ্ছি, তাকে কোনো মূল্য দিচ্ছি না, যাকে আমরা সাপ্লাই দিচ্ছি তার কাছে মূল্য নিচ্ছি না, কিন্তু আমরা যে 5টা টেস্ট করে দেবো, যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইডস, ম্যালেরিয়া, তারপর হচ্ছে ব্লাড ব্যাগ দেবো, তারপর অন্যান্য যে প্রসেসিং আছে, পুরো প্রসেসিং কস্টটা আমরা তার কাছে মিনিমামটা ধার্য করি। এবং তবে যারা গরিব পেশেন্ট, যেমন থ্যালাসেমিয়া, বহু রোগী আছে আমাদের, প্রত্যেক দিন এবং প্রতি মাসে নিয়মিত তাদেরকে ফ্রি ব্লাড আমরা দিই।
আমি এখন আসলে মানে নাহিদ নিগারের কাছে আসতে চাই যে 70 বার রক্ত দেয়া কবে থেকে শুরু করেছেন বা আসলে কেন, মানে প্রথমে তো শুরু করা প্রথমবার হয়তো দেয়া, কিন্তু আপনি এটাকে কন্টিনিউ করে গেছেন, সে কারণটা কি? নিশ্চয়ই কোনো ডিপ ডাউন হয় না, একটা কোনো মোটিভেশন আসলে এটার মধ্যে কাজ করেছে, সেই বিষয়টা আসলে জানতে চাই। এটা আসলে আমি যখন কলেজে তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি ব্লাড দেব। তা কী করবো, একবার আমার বোন আর আমি আর আমার কাজিন আমরা গেলাম ইয়েতে রেড ক্রসে, রেড ক্রস বলতো তখন, রেড ক্রসের অফিসে বনান ইয়েতে মোহাম্মদপুরে। ওখানে যেয়ে বললাম, তা আমার খুবই কষ্ট লাগলো যে আমার ওয়েট হলো না, ওয়েট কম হয়ে গেল, তখন ওনারা ব্লাড নিলেন না। তা আমার এত কষ্ট পেলাম যে আমি কেঁদেই ফেলবো এমন অবস্থা। তখন ওনারা আমাকে একটা ব্লাড পিন দিলেন, রেড ক্রস পিন, আর বললেন যে আপনি বাসায় যে একটু ভালো করে খাওয়া দাওয়া করেন, তারপরে ওয়েট বাড়লে আসবেন। ওই তখন থেকেই আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেই ওয়েট বাড়লো না, সেই বাড়লো আমার বিয়ের পরে। তারপরে আমার ব্লাড দেওয়া শুরু মানে ইয়েতে একদিন বইমেলায় ঘুরছি, তখন দেখি যে ইয়ে হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এরকম দরকার, হ্যাঁ দরকার। ভয়ে ভয়ে গেলাম, এবার ওয়েট হবে তো, গিয়ে দেখলাম যে না, ওয়েট হলো। ওই যে শুরু, মানে যেহেতু আমার খুব ভালো লাগার জায়গা, সেই জন্য আমার আর মানে কখনো, তখন তো আমি কোয়ান্টামে যাইনি, কাজেই হতো কি আমার নিজের মনে করে করে যেতে হতো যে আজকে যেতে তো একটু দেরি হয়ে যেত, একটু এই হতো। তারপরে কোয়ান্টামে যখন দেওয়া শুরু করলাম, তখন একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে আমার যেদিন আমার 4 মাস পূরণ হয়ে গেল, ওখান থেকে আমার কল আসে যে আপনার এখন ব্লাড দেওয়ার সময় হয়ে গেছে। তা আমি সঙ্গে সঙ্গে ছুট যেয়ে দিয়ে আসা, যেহেতু খুব ভালো লাগে আমার, এই জন্য আমার একদম মানে বাদ যায়নি কখনো, একটানা দিয়ে গেছি, দিয়ে এতদিন পর্যন্ত। তো আসলে নিগারের কথা থেকে যেটা আসলে মনে হচ্ছে, নিশ্চয়ই দেবাশিস আপনারও মনে হচ্ছে যে নিশ্চয়ই একটা টাইম ফ্রেম আছে যে কতদিন পর পর আমরা, দুটো প্রশ্ন এখান থেকে আসলো। একটি হচ্ছে যে কতদিন পর পর রক্ত দিতে হয় এবং সর্বনিম্ন ওজন কত থাকতে হয় যেন একজন রক্তদাতা, মানে একজন মানুষ রক্তদাতা হিসেবে নিজেকে পরিচিত করতে পারে। এই দুটো প্রশ্ন করতে চাই ডাক্তার মনিরুজ্জামান আপনাকে। সর্বনিম্ন ওজন হচ্ছে আমাদের বাংলাদেশ আইন অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 45 কেজি, 45 কেজি। তবে সেফটির জন্য 50 কেজি হচ্ছে নিরাপদ সবার জন্য। আর যেটা হচ্ছে যে অন্যান্য দেশে কিন্তু ভিন্ন রকম আইন আছে, আমাদের দেশে আইন হচ্ছে 3 থেকে 4 মাস পর পর একজন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন। কারণ আমাদের যে রেড সেল আছে এর আয়ু হচ্ছে 90 থেকে 120 দিন। সো 3 থেকে 4 মাস পর পর রক্ত দিলে আমাদের শরীরে কোনো প্রভাব পড়বে না। ওকে, মানে ব্লাড সেলগুলো আসলে কি হয় যদি আমি, আমাদের তো সব রেড সেল তো একসাথে মারা যায় না। আমি রক্ত দিই বা না দিই, 90 থেকে 120 দিন পর পর রেড সেলগুলো মারা যাচ্ছে, নতুন তৈরি হচ্ছে, পুরনোগুলো মারা যাচ্ছে। তো আমি যখন ব্লাড ডোনেট করছি তখন যেটা মারা যেত সেটা একজনের কাজে লাগলো। তো সেই জন্য হচ্ছে ব্লাড ডোনেশন, এটা সাংঘাতিক একটা উপকারী জিনিস, যেটা নষ্ট হয়ে যাচ্ছিল এটা দিয়ে আমি আরেকজনের জীবন বাঁচাচ্ছি। অনেকের ধারণা যে রক্তদান করলে শরীর দুর্বল হয়ে পড়ে, আসলে ধারণাটা একদমই ঠিক না। কারণ হচ্ছে যে এটা একটা অত্যন্ত সাইন্টিফিক একটা কাজ। মানে আমাদের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত আছে, এর পুরোটা কিন্তু আমাদের সার্কুলেশনে কাজে লাগে না, কিছু রিজার্ভ রক্ত থাকে। যেমন এই যে কাপ মাসুলে কিছু রক্ত রিজার্ভ থাকে, অন্য জায়গায় রিজার্ভ থাকে। এই রিজার্ভ থেকে আমরা একটা অংশ ডোনেট করছি এবং 350 মিলিলিটার, এবং এক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়া কখনোই হয় না। রক্তের বড় একটা অংশ হচ্ছে পানি। তো একজন যখন ব্লাড ডোনেট করবেন, তিনি যখন রক্তদানের আগে কিছু পানি পান করবেন, রক্তদানের পরে কিছু পানি পান করবেন, ব্যাস মেজর অংশ তো ফুলফিল হয়ে গেল। আর কণিকাগুলো তো কদিন পর এমনি ঠিক হয়ে যাবে। সো এটা একটা ভেরি সাইন্টিফিক ওয়ার্ক। নিগার, আপনার কাছে জানতে চাই যে এই যে যেভাবে বললেন ডক্টর মনিরুজ্জামান যে 3 মাস পর পর আপনি 90 দিন থেকে আসলে 120 দিনের মধ্যে আপনি রক্ত দান করতে পারেন এবং কোয়ান্টাম আপনাকে রেগুলার সেটা রিমাইন্ডার দেয়, কিন্তু এমন কি কখনো হয়েছে যে যখন আপনি হয়তো অসুস্থ আছেন, জ্বর হয়েছে বা কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তখন আপনি রক্ত দিতে পারেননি বা রক্ত দেননি? না, এটাই মজার ব্যাপার। এই জন্যই বোধহয় আমি এতদিন দিতে পেরেছি। আমি যখনই আমার ফোন এসছে আমি গেছি, আমি তখন কোনো ওষুধ খাচ্ছি না, কোনো মানে অ্যান্টিবায়োটিক বা কিছু খাচ্ছি না, বা আমার কোনো আল্লাহর মতে অসুখ তখন থাকছে না। মানে প্রতি সময় বেশ মিলে গেছে, মানে যার জন্য আমি
একটানা দিয়ে গেলাম, মানে কোনোদিন বলতে হয়নি যে আমি এখন তো অসুস্থ, আমি আসবো না। ওরা প্রথমে ফোন করেই জিজ্ঞেস করে সুস্থ আছেন নাকি, কোনো মেডিসিন নিচ্ছেন নাকি। কিন্তু এইটা আমার হয়নি কখনো, এটা আমার ভাগ্য ভালো যে এটা করতে হয়নি না। কিন্তু প্রশ্নটা আমাদের যেটি সেটি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক খাওয়া অবস্থায় কি রক্তদান করা যায় কিনা? না, শুধু অ্যান্টিবায়োটিক না, হরমোন, অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়া অবস্থায় রক্ত দেওয়া যাবে না বা রক্ত নেওয়া ঠিক হবে না। কারো যদি ক্রনিক ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তিনি ওষুধ খাচ্ছেন, সেই ক্ষেত্রে রক্ত নেওয়াটা ঠিক হবে না, বা হরমোন কোনো ওষুধ খাচ্ছেন, সেই অবস্থা ঠিক হবে না। এবং রক্ত খাওয়ার আপনি তো বলেন যে পানি, মানে হয় না পানি পান করলেই হবে, তার পাশাপাশি কি আর কোনো খাবার খাওয়ার দরকার আছে কিনা? বিকজ এরকম আমার সাথে হয়েছে, যতবারই রক্ত দিয়েছি ততবারই ফেইন্ট হয়েছে। আচ্ছা, এটি যেটা হচ্ছে কি, যে এটা পুরোটাই মানসিক গঠনের উপর নির্ভর করে। ওকে, কিছুটা না, অধিকাংশ। ছোট ঘটনা বলবো। আমি মেডিকেল কলেজে যখন প্রথম ভর্তি হলাম, প্রথম দিন আমাদের পুরো মেডিকেল কলেজ ঘুরিয়ে দেখাচ্ছে। প্রথমে কলেজ দেখালো, এরপর হসপিটাল নিয়ে গেল, এবং অপারেশন থিয়েটারে তখন অপারেশন চলছিল, পেটের অপারেশন, অ্যাবডোমিনাল অপারেশন। তো আমরা সব ঢুকেছি, ছেলে মেয়ে আমরা সব ঢুকেছি। এর মধ্যে পেটের অপারেশন চলছে, নাড়ি ভুড়ি বের করে আমাদেরকে দেখাচ্ছে সার্জন। এটা দেখে আমার এক ফ্রেন্ড, এবং সে হচ্ছে পুরুষ, ফেন্ট হয়ে গেল। তার মানে মানসিক গঠন, মেয়েরা কিন্তু ঠিকই দিব্যি দেখছে। তো এটা মানসিক গঠনের উপর নির্ভর করে। অনেকে একটুতেই অ্যাজিটেটেড, একটুতেই সে কি বলবো যে পাজলড হয়ে যায়। তো এটা কিছু না, এটা জাস্ট প্রোগ্রামিং আর কি। আচ্ছা, আমরা মনে হয় যে আমরা আরো আলোচনা করতে চাই। ডাক্তার মনিরুজ্জামান এবং নাহিদ নিগার দুজন আমাদের সাথে আছেন। আমরা এই মুহূর্তে সকালে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। দর্শক, সকালে বাংলাদেশে বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। তো ডক্টর মনিরুজ্জামান, যেইভাবে আমরা দেখছিলাম যে রক্তদান কর্মসূচির আমরা কিন্তু মানে দেখি যে একটা হচ্ছে আমরা অন স্পট রক্ত দেই, এবং আবার সমীক্ষাও বলছে যে একটা সার্টেন মানে ব্লাড ব্যাংক আছে যেখানে রেগুলার যারা রক্তদান করেন তারাই সেখানে আসেন, রেগুলার রক্তদাতা তারা। আমরা যখন এরকম র্যান্ডম জায়গা থেকে, ধরেন কোনো একটা মেলা হচ্ছে বা কোথাও আমরা যখন রক্তদান কর্মসূচিতে যাচ্ছি বা রক্ত দিচ্ছি, সেইটাকে আসলে কতটা স্ক্রিনিং করা হয় ঠিক মতন? সেটাকে ওই যে 5টা ধাপের কথা আপনি বলেছেন, সেটা কি সেখানে মানে পর্যাপ্ত পরিমাণে করা হয় কিনা? এটি চমৎকার একটা প্রশ্ন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্লাড কালেকশন, ম্যাসিভলি কালেকশন হয় কিন্তু ক্যাম্পে, যেখানে শত শত মানে ডোনার রক্ত দিচ্ছেন। সেক্ষেত্রে স্ক্রিনিং করাটা সম্ভব নয়, পরিবেশ এবং ফ্যাসিলিটিসের কারণেই সম্ভব নয়। তো যেটা করা হয়ে থাকে ইউজুয়ালি, যে আমরা রক্তটা সংগ্রহের আগে আমাদের একটা ফর্ম থাকে, এই ফর্মের কিছু কোশ্চেনারিজ থাকে, এর মধ্য দিয়ে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় যে তার কোনো এই মুহূর্তে কোনো রোগ বালাই আছে কিনা, বা কোনো সিরিয়াস অসুখে তিনি গত 6 মাসের মধ্যে আক্রান্ত হয়েছেন কিনা। ওকে যদি থাকে, তারপরে আমরা রক্তটা নিয়ে ব্লাড ব্যাংকে নেওয়ার পর 5টা টেস্ট, WHO স্ট্যান্ডার্ড 5টা টেস্ট করতেই হবে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইডস এবং ম্যালেরিয়া, এই 5টা টেস্ট ম্যান্ডেটরি। করার পর যদি ওকে থাকে তাহলে তখন এটা ফ্রিজে উঠবে, ওকে না থাকলে এটা ডিসকার্ড হয়ে যাবে। এর মধ্য দিয়ে এই যে দুটো, একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে স্ক্রিনিং, এর ভিতর দিয়ে চেষ্টা করা হয় যেন কোনো রকম রোগ, অর্থাৎ ট্রান্সমিসিবল যে ডিজিজ আছে, যেগুলো সংক্রামক রোগ, যেন সংক্রমিত না হয়। এবং এভাবেই করা হচ্ছে, ভালোই হচ্ছে, সুন্দর হচ্ছে। একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে গত মানে কয়েক দশক বা কয়েক বছরের যদি ট্রেন্ড একটু আমাদেরকে বলেন, যে বাংলাদেশে কি রক্তদাতার সংখ্যা বাড়ছে নাকি বাড়ছে না? এবং তার পাশাপাশি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রক্তের পরিমাণও কি, প্রয়োজনীয়তাও কি বেড়েছে নাকি আগে থেকে কমেছে? ডেফিনেটলি। আমরা যদি দেখি যে 1972 সালে আমাদের প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যার, তিনি প্রথম নিজে রক্তদানের মধ্য দিয়ে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে তিনি শুরু করেন, এবং প্রফেসর মুজিবুর রহমান, তিনি তখন এই রক্তরোগ বিশেষজ্ঞ, তার হাতেই তিনি প্রথম রক্ত দেন। তখন আমাদের চাহিদা অনেক কম ছিল। এখন বলা হয় মোটামুটি আমাদের প্রতি বছর রক্তের চাহিদা হচ্ছে 8 থেকে 10 লক্ষ ব্যাগ বা ইউনিট, যেটাই বলি না কেন। আমাদের সেই সময় তো একজন ডোনার ছিল স্বেচ্ছা রক্তদাতা প্রথম, আর এখন আমাদের অফিসিয়ালি বলা হয় যে অ্যারাউন্ড 35% স্বেচ্ছায় আসছে। এখনও কিন্তু মানে আত্মীয় স্বজন পরিজনদের কাছ থেকে আসছে 55 থেকে 60%। সেটা প্রয়োজন যখন পড়বে, কোনো আত্মীয় অসুস্থ হবে তখন তারা আসছে। নিয়ম হচ্ছে যে পুরো রক্তটা আমরা সংগ্রহ করতে হবে আমাদের স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। কেন? আমার আত্মীয় রক্ত দেবে, আমি রাত 3টায় যদি আমার রক্ত লাগে,
আত্মীয় তখন ঘুমাচ্ছে, মোবাইল স্টপ সাইলেন্ট আছে, বন্ধ, তো উনি কিভাবে রক্ত দিবেন? তো ইমার্জেন্সি তো মিট আপ করার জন্য অবশ্যই ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত থাকতে হবে, 1। 2 নম্বর, আত্মীয় মানে যে নিরাপদ রক্ত তা কিন্তু না। জি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আত্মীয় তিনি ড্রাগ অ্যাডিক্ট হতে পারেন, তিনি হেপাটাইটিস বি তে আক্রান্ত হতে পারেন, অনেক সংক্রামক রোগ থাকতে পারে। আত্মীয়, তিনি আমার আত্মীয়, তিনি আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু তেমন সেফ নাও হতে পারে তার ব্লাডটা। সেই জন্য ভলান্টারি ডোনার্সরা হচ্ছে সেফ। তারা যেহেতু যারা বারবার দেয়, তারা তো আমরা একটা জানি যে তার তো এই টেস্টগুলো ভালো ছিল। এখন জানতে চাই যে সংখ্যাটা কি বাড়ছে ভলান্টারি ডোনেশন? এটা তো ছিল আগে অনেক কম, বললাম যে 72 সালে একজন ছিল, সেখান থেকে আজকে 35%, মানে পুরো যত ব্লাড কালেক্ট হচ্ছে এর 35% আসছে মানে ভলান্টারি, স্বেচ্ছায়। জি জি, এটা ধীরে ধীরে বেড়ে আজকে এই অবস্থায় আসছে। বাট আমাদের টার্গেট হচ্ছে 100%, যে 100% রক্ত আসতে হবে স্বেচ্ছায়। আমাদের এখন অনেক কাজ করার সুযোগ আছে, অনেক কাজ করতে হবে আর কি। আমরা বিরতিতে যাবো, কিন্তু বিরতিতে যাওয়ার আগে নিগার আপনাকে একটা প্রশ্ন করে যাচ্ছি, বিরতি থেকে এসে উত্তর নেব। আপনার এই দীর্ঘ পথ চলায় কতজন আসলে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় রক্তদানে এসেছে? এটার আনসারটা বিরতির পরে এসে নিয়েছি। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। সকালে বাংলাদেশে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আছি দেবাশিস রঞ্জন সরকার এবং সাথে আছে মিরুনি, এবং আমাদের সাথে আছেন দুজন চমৎকার অতিথি আজকে। ডক্টর মনিরুজ্জামান, তিনি হচ্ছেন কোঅর্ডিনেটর স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশন, এবং তার সাথে নাহিদ নিগার, 50 বার রক্তদানকারী শুধুমাত্র কোয়ান্টাম ফাউন্ডেশন, এবং তার পাশাপাশি তিনি টোটাল 70 বার আসলে রক্তদান করেছেন স্বেচ্ছায়। তো যেটা আপনার কাছে প্রশ্ন ছিল এই দীর্ঘ পথ চলায়, আমি বন্ধু বান্ধবকে বলেছি, কিন্তু আমি মা হিসাবে আমার 2 ছেলেকে আমি, ওরা আমার দেখে দেখেই শিখেছে। ওরা এরকম রেগুলার না, কিন্তু ওরা যখন সুযোগ পায়, যখন সেরকম জায়গায় থাকে ব্লাড নিচ্ছে, ওই সময় ওরা কিন্তু রেগুলারই দেয়। আপনি যে রক্ত দিচ্ছেন, এমন এতবার রক্ত দিয়েছেন, পরিবার থেকে কি কখনো কোনো বাধা এসেছে? মানে সেটি আপনার নিজের পরিবার থেকে কিংবা আপনার বিয়ের পর, যেহেতু বিয়ের পরই রক্ত দেওয়াটা শুরু করেছেন? না, আমি বাসা থেকে কখনোই, বরঞ্চ আমি যেদিন রক্ত দিতে যাব সেদিন আমি কাউকে জিজ্ঞেসও করি না কারো গাড়ি দরকার আছে কি না। আমি কিন্তু নিজে রেডি, কারণ সবাই জানে আজকে আর কারো কোনো গাড়ি নিতে হবে না, মা যাবে, বাস আবেদ জানে যে মানে আমি যাব। কাজেই কখনোই বাধার সম্মুখীন হইনি। মানে আমার মতো আমি। সাথে আরেকটা প্রশ্ন করতেছি, সেটি হচ্ছে যে পুরুষ রক্তদাতাদের তুলনায় নারী রক্তদাতার সংখ্যা বাড়ছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে, বা ইন্সপিরেশনের কোনো জায়গায় কি ঘাটতি রয়েছে নারীদের ক্ষেত্রে? নারীদের হয়, ওদের হয় কি, একটা হয় অনেক আমার বন্ধু বান্ধব দেখেছি যারা ভয় পায়, এটা একটা। আর একটা হচ্ছে অনেক সমস্যা হয়, অনেকে ফ্যামিলি থেকে, কিন্তু আমি যেমন যাওয়ার সুযোগটা পাই, ওরা হয়তো সেটা পাচ্ছে না, বা আমার ভালোবাসা থেকে আমি কাজটা করি, ওরা হয়তো সেটা না, ওই শুধু রক্ত দিতে যাব একটা, এই জন্য হয়তো যাচ্ছে না। কিন্তু এটা আসলে নারীদের করা উচিত, কারণ কোনো তো সমস্যা নাই, বরঞ্চ রক্তটা দেওয়ার পরে তো ভালো দেখা যায়। ছোট্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে যখন সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, সেই সময় কি কোনো নারী রক্ত দিতে পারেন? এটা তো সেই সময় রক্ত না দেওয়া বেটার, কারণ হচ্ছে যে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নিউট্রিশনের একটু ঘাটতি থাকে, হিমোগ্লোবিন কম থাকে, তো না সবার ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন টেস্ট করে নিই এবং করা উচিত। মেয়েদের যেহেতু তিনি ল্যাকটেটিং মাদার, ওই সময় না দেওয়াটা বেটার। আরেকটা বিষয় ধরেন, মানে যেটা আমরা বলছিলাম যে অনেক সময় আমরা কখনো যদি রক্তের প্রয়োজন হয়, প্রথমে কিন্তু আমরা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছেই কিন্তু যাই, কিন্তু তাকে হয়তো সময় আমি নাও পেতে পারি, তিনি হয়তো অসুস্থ সময় থাকতেও পারেন, বা যেটি বললেন যে হয়তো ফোন বন্ধ বা গভীর রাতে। তো তখন আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনকে আসলে কিভাবে রিচ করব? সরাসরি আমরা কিভাবে আপনাদের সহায়তা পেতে পারি? আমাদের ওয়েবসাইটে তো কোয়ান্টাম ফাউন্ডেশন এখন তো ওয়েবসাইটে অ্যাভেলেবল, ফোন নাম্বার আছে, জি অ্যাপ আছে, ফোন নাম্বার অ্যাভেলেবল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা হসপিটালে আমাদের নাম্বার আছে, কারণ এখন তাদের প্রয়োজনে, কারণ তাদের তো হেডেক, তো অপারেশন করতে হবে, রক্ত লাগবে। আর আগের মতো তো সেরকম ওই যে ডোনার নিয়ে আসে, এই সিস্টেমটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। সো আমরা এইটুকু বলতে পারি যে রেডি অ্যাভেলেবল ব্লাডটা সবচেয়ে বেশি কোয়ান্টামই থাকে। এবং কতক্ষণ আগে আসলে আপনাদেরকে জানাতে হবে? কতক্ষণ আগে? আমরা অ্যাভেলেবল থাকলে যিনি আসছেন আগে আসলে আগে পাবেন, বেসিসে আমরা দিয়ে দিচ্ছি। এটা কি 24 ঘন্টা? আমাদের 24 ঘন্টা আপনাকে রিচ করা যাবে, এবং রাউন্ড দ্য ইয়ার আমাদের খোলা, কারণ এটা এমন একটা ইমার্জেন্সি, আজ পর্যন্ত এর কোনো বিকল্প তৈরি হয় না। এমনকি ঈদের ছুটির দিন, জি জি অফকোর্স, আমাদের শুধু তাই না, আমাদের অফিসও ঈদের দিন খোলা থাকে।
মানে অনেকটা 24 ঘন্টা আমাদের টেলিভিশন 24 ঘন্টা সার্ভিসের মতো। তার মানে হচ্ছে যে দর্শকদেরকে জাস্ট বলে দিতে চাই যে যখনই আপনার রক্তের প্রয়োজন হবে, যদি এরকম কখনো আলাদা না করে এরকম এমার্জেন্সি তৈরি হয় বা যদি এরকম হয়, তাহলে অবশ্যই যদি সরাসরি যোগাযোগ করতে পারেন, সেটা কোয়ান্টামের ওয়েবসাইটে গিয়ে তাদের সেখানে ফোন নাম্বার আছে, যোগাযোগ করার অ্যাড্রেস রয়েছে, সেটি করতে হবে এবং তাহলে হয়তো রক্ত নিয়ে যে দুশ্চিন্তা সেটি কেটে যাবে। তবে আমার মনে হয় যে রুনিয়া, দর্শকদেরকে একটু বলতে চাই যে রক্ত দিন জীবন বাঁচান, এই স্লোগান তো আমরা ছোটবেলা থেকে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। সত্যি একবার একটু ঠান্ডা মাথায় ভাবুন যে আপনার রক্ত আপনার স্বজনদের জীবন বাঁচাতে পারে, কোনো এক নাম না জানা, পরিচয় না জানা একটা মানুষের জীবন বাঁচাতে পারে। মানুষ হয়ে মানুষের জীবন বাঁচাতে, মানুষের পাশে এগিয়ে আসার মতো মনে হয় যে মহৎ কাজ আর কোনোটি নেই। সেক্ষেত্রে রক্ত দেয়াকে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করা উচিত। এবং যেভাবে আসলে ডক্টর বললেন যে আসলে এমনি তো আমাদের 90 থেকে 120 দিনের মধ্যে সেই রক্তটার আসলে কোনো কার্যকারিতা থাকে না, বরং আপনি সেটা যখন দিয়ে দিচ্ছেন আপনার নিউ ব্লাড সেল ক্রিয়েট হচ্ছে। তো আমরা মনে হয় ডাক্তার মনিরুজ্জামান এবং নাহিদ নিগার, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। বিশ্ব রক্তদাতা দিবসে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এবং মানুষের জীবন বাঁচানোর একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। সেই আলোচনায় আপনারা অংশগ্রহণ করে দর্শকদেরকে অনেক কিছু জানালেন। কৃতজ্ঞতা জানাচ্ছি যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে কৃতজ্ঞতা কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং আমরা শুধু এইটুকু আহ্বান জানাই যে আপা একজন নারী হয়ে 70 বার রক্ত দিচ্ছেন। আমরা পুরুষ এবং নারী সবাই এগিয়ে আসি। আজও বাংলাদেশের অনেক রক্তের প্রয়োজন, বিশেষ করে তরুণরা এগিয়ে আসবেন আজকে বিশ্ব রক্তদাতা দিবসে, এটাই আমরা আবেদন করছি, প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, অবশ্যই আজকের এই যে শুধু ঈদের পর বাড়ি ফেরা না, এখন থেকে আমরা চেষ্টা করব যে এই যে রক্তদান যে কর্মসূচি আছে সেখানেই হোক না কেন সেখানে যাওয়ার এবং সেখানে নিজের রক্তটা দান করার। বিশেষ করে তরুণদেরকে সেই আহ্বানটি জানাচ্ছেন। আমরা সেই আহ্বান রেখেই শেষ করছি আজকের সকালের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন।